আজকে হলো ষষ্ঠ ক্লাস। আজকে আমাদের মেইন টপিক হবে যা আসলে আমরা আর কি এখানে যারা 3D শিখতে আসছি তারা আমরা জানি অবশ্যই যে 2D বিষয়ে মোটামুটি নলেজ আছে সবারই, হ্যাঁ, বা অটোক্যাড সম্বন্ধে। তো আমি তো অটোক্যাডের বেসিক বিষয়গুলো আমি আলোচনা করব না, যেহেতু আসলে মোটামুটি সবাই এখানে অটোক্যাড সম্বন্ধে জানে, হ্যাঁ। তারপরও কিছু কিছু জিনিস আছে যেগুলো টাচ করলেই কি না করলেই না, আমি ওই জিনিসগুলো একটু টাচ করব, যে আসলে কিভাবে আমরা অটোক্যাডটা রান করব এবং কিভাবে আমরা একটা মডেল তৈরি করার আগে বা কাজ করার আগে আমাদের প্রথমে কি কি কাজ করতে হবে ওই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো, ঠিক আছে। তো যারা এখনো জয়েনিং করে নাই, বলবো যে তারা একটু দ্রুত জয়েনিং করতে। ওকে, ঠিক আছে। তো ষষ্ঠ ক্লাসের প্রথম যে টপিকটা হবে সেটা হলো আমরা অটোক্যাড রান করব, হ্যাঁ। ওকে, রান করব। আর আমাদের ক্লাসগুলা কিন্তু এখন কন্টিনিউ চলবে, কেউ ক্লাসটা মিস করবেন না, কারণ আমরা এই বেচের অলরেডি সব ডেমো আমার রেডি করা, ঠিক আছে। আমরা একটার পর একটা জাস্ট ক্লাস করব আর এবং শেষ করব, এই ছিল আমার টার্গেট। তো অলরেডি আমরা এখন শুরু করব আমাদের ইন্টেরিয়র পার্টটা। ইন্টেরিয়র শেষ হওয়ার পরবর্তীতে আমরা এক্সটেরিয়রটা ধরবো, আর ইন্টেরিয়রে আমরা এবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস টাচ করার চেষ্টা করব। আমি আগেই বলেছিলাম, প্রথমে আমরা 2D প্ল্যানটা শেষ করব, যে আসলে আমার ইন্টেরিয়রের ক্ষেত্রে 2D প্ল্যানটা কিভাবে আমরা মেক করি বা তৈরি করি ওইটা আমরা দেখব, হ্যাঁ। দেন ইন্টেরিয়র এটা শেষ হওয়ার পরবর্তীতে আমরা ইন্টেরিয়র 3D তে যাব। স্কেচ আপে আমরা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, এই প্রত্যেকটা জিনিস টাচ করব, হ্যাঁ, বা প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করব, ঠিক আছে। তার পরবর্তীতে রেন্ডারে যাব, ইন্টেরিয়র পার্ট শেষ হবে, দেন আমরা এক্সটেরিয়রে যাব, এক্সটেরিয়র পার্ট শেষ হবে, দেন আমরা অ্যানিমেশনে যাব, হ্যাঁ, বা বিভিন্ন সফটওয়্যার যেগুলো আমরা কনভার্ট হওয়ার কথা ওইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে। আর এর পাশাপাশি আরো দুই একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো আমরা ভিডিও এডিটিং বলেন অথবা এক্সেল বলেন, এই কিছু বেসিক বিষয়গুলো আছে, আমরা এইগুলো মোটামুটি ক্লাস কন্টিনিউ চলাকালীন সময় আমরা এইসব নিয়ে আমরা আলোচনা করব। নো প্রবলেম। তো এটা হলো আমার অটোক্যাডের হোম যে ডিসপ্লে, হ্যাঁ, ডেস্কটপ পার্ট। তো এখান থেকে আমার মেইনলি আমাকে প্রথমে যেটা করতে হবে, আমরা প্রথমে এখানে আসবো, স্টার্ট ড্রয়িং ক্লিক করবো একদম প্রথম থেকে, ঠিক আছে। কারণ আমাদের অলরেডি অনেক প্রজেক্ট প্রজেক্ট করা আছে। আমরা মূলত কি করি, আমরা মূলত আগের কোনো একটা প্রজেক্টে আমরা ঢুকে আমরা নতুন মানে নতুন কাজটা করে ফেলি, বিষয়টা ছিল এরকম। কিন্তু আমি যদি প্রপারলি ভাবে অটোক্যাডটা না জানি, যে আসলে কিভাবে অটোক্যাড সেট আপ দিতে হয়, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে আগে শিখতে হবে, জানতে হবে, দেন আমরা যখন শিখবো, জানবো, পারবো, তখন আমরা একটা ফাইলেই বারবার কাজ করতে পারবো। বাট আমরা যদি আসলে বেসিক বিষয়গুলো না বুঝি, তখন প্রবলেম হবে, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। ওকে, আচ্ছা। এই যে এখন আমার সামনে যে ইন্টারফেসটি আসছে, হ্যাঁ, এই যে যে লাইনগুলো আপনি দেখতেছেন, যে স্কোয়ার গুলো দেখতেছেন, এটা বর্তমানে গ্রিড লাইন আকারে আছে বা গ্রিড লাইনে আছে। আমরা মূলত গ্রিড লাইনটা ইউজ করি না, বা তার তেমন কোনো কাজ আমাদের হয় না। গ্রিড লাইনটা তখনই যখন আমরা হাই রেজ বিল্ডিং অথবা অনেক আহ, মানে বিগেস্ট যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্টে আমরা গ্রিড লাইনের অনেক ব্যবহার আছে, সেগুলো আমরা সেই ক্ষেত্রে করে থাকি। কিন্তু ইন্টেরিয়র এক্সটেরিয়র মোটামুটি আমরা যে ড্রয়িং গুলো করি এগুলোতে আসলে গ্রিড লাইনের প্রয়োজন পড়ে না। যদি আমার গ্রিড লাইনের প্রয়োজন না পড়ে, আমরা কিবোর্ড থেকে F7 চাপবো, ঠিক আছে, একবার। এই যে দেখেন গ্রিড লাইন, F7 চাপছি, গ্রিড লাইন আউট, ঠিক আছে। আবার যদি প্রয়োজন পড়ে F7 আবার চাপবো, ফাংশন 7 চাপবো, তারপরে কি এটা আহ ভ্যানিশ হবে, ঠিক আছে। এই ছিল বিষয়টা। তো পরবর্তীতে আমার কাজ হবে কি, প্রথমে আমার কাজ হবে যে ওপেন করার পরবর্তীতে আমার হয়তো বা ডিসপ্লে যে আমি যেখানে ড্রয়িং, এই যে এটা হলো ড্রয়িং স্পেস, এই ড্রয়িং স্পেস বা ড্রয়িং এ এটা যদি আসলে আমার কমফোর্ট না হয়, তাহলে কিন্তু আমার ড্রয়িং করতে প্রবলেম হইতে পারে বা চোখের প্রবলেম হইতে পারে। আসলে কমফোর্ট জোনটা আমি বলতে বোঝাচ্ছি যে আসলে আমার এখানে কিন্তু হোয়াইটও না, এটা এটা আমার অ্যাশ কালার, যেটা আমার চোখের সাথে ম্যাচ,
ওইরকম আমি এটা করে নিচ্ছি, ঠিক আছে। তো অনেকে আছে ব্ল্যাকে কাজ করেন, আমি বলবো যে প্রফেশনাল কাজগুলো ব্ল্যাকে না করলেই ভালো। কারণ ব্ল্যাকে করলে আমরা আসলে প্রিভিউটা ভালো আসে না কি, মানে বুঝতে পারি না, বা বুঝতে গিয়ে অনেক প্রবলেম হয়, ঠিক আছে। আর অনেক সময় হোয়াইটে আমরা কাজ করি না, কারণ হোয়াইটে কাজ করলে এটা চোখে আসলে হোয়াইট কালারটা খুব টাচ করে আর কি, আমার ব্যক্তিগতভাবে আমি মানে বলতেছি। তখন আমরা একটু গ্রে কালার যদি করতে পারি তাহলে আমাদের চোখের জন্য ভালো হবে। আর আমাদের প্রফেশনাল ড্রয়িং এর ক্ষেত্রেও আমরা একটা ড্রয়িং কেমন হবে সেটা আমরা প্রিভিউটা বুঝতে পারবো। কারণ আহ, আমরা কিন্তু কি করি, পিডিএফটা করি কোনো একটা হোয়াইট পেপারে, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা এই যে ওয়ার্কিং স্পেসটা যদি আসলে কি থাকে, ব্ল্যাক থাকে, তখন কিন্তু আসলে প্রিভিউটা আগে থেকে বোঝা যায় না। তো এই কারণে বলবো যে আসলে ব্ল্যাক না করে গ্রে কালারটা করবেন। কিভাবে করবেন, কিবোর্ড থেকে ওপি এন্টার দিবেন, ওপি লেখার পর এন্টার। ওকে, দেন আপনার সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, এই যে ফাইল, ডিসপ্লে, এরকম অনেক কিছু আছে, এখান থেকে আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন। এগুলো হলো বেসিক কিছু বিষয়, ঠিক আছে। ডিসপ্লেতে ক্লিক করার পরবর্তীতে এখানে নিচে আসবেন যে কালার্স লেখা আছে, কালার্স। হ্যাঁ, কালার্সে যাওয়ার পরবর্তীতে এই যে দেখেন এখানে আসলে এই যে কালার লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, টু ডি মডেল স্পেস, তারপরে যে সেম থাকবে এটা, এটাও সেম থাকবে। দেন আপনার সামনে এরকম একটা কালারসের বক্স কি দেখাবে, সেখানে আপনি কালারে ক্লিক করবেন, দেন আপনার সামনে অনেক কালার শো করবে। ঠিক আছে, যদি এখান থেকেও আপনার কালার না পান সেক্ষেত্রে আপনি সিলেক্ট কালারে ক্লিক করবেন, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। কারো কিছু বলার আছে বা কিছু বলবেন? ওকে, নো প্রবলেম। ঠিক আছে, ধরেন এই যে আমার এখানে গ্রে আছে, এই যে গ্রে, এই যে হোয়াইট, এই যে ব্ল্যাক, যার যেটা মন চায় আপনারা ওইটা আপনার এখান থেকে ইউজ করতে পারেন। ঠিক আছে, জাস্ট গ্রে কালারটা চয়েস করে ওকে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার বর্তমানে যেটা আছে আমি চাচ্ছি না এটা চেঞ্জ করতে। ঠিক আছে, দেন ওটা ক্লিক করার পর অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিলেই আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা গেল একটা। তারপর এই যে দেখেন আমার যে কার্সরটা নাড়াচ্ছি বা নড়তেছে, এটা কিন্তু একটা বিট, মানে পুরো ডিসপ্লেটা জুড়ে আছে, পুরো ডিসপ্লেটা জুড়ে আছে। এটাও যদি আপনি চেঞ্জ করতে চান এটাও আপনি করতে পারবেন। কারণ এটা যদি আমার পুরোটা জুড়ে থাকে তাহলে আমাদের অনেক সময় রেফারেন্স লাইন নিয়ে তো প্রবলেম, মানে সমস্যা হয় না, বা কাজ করতে অনেকটা আসলে ইজি হয়। হ্যাঁ, বা কাজের ক্ষেত্রে আমরা রেফারেন্স লাইন হিসেবে আমরা পুরোটা ইউজ করতে পারি। ঠিক আছে, আপনি চাইলে এটা বড় করতে পারেন। কিভাবে করবেন, ওপি ইন্টার দিবেন। ওকে, এখান থেকে এই যে কার্সার সাইজ 62 দেওয়া আছে, আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, অ্যাপ্লাই দিবেন। হ্যাঁ, ওকে দিবেন, দেখেন এই যে ছোট হয়ে গেছে। ওকে, এন্টার দিবেন, আবার যাবেন এখানে, আপনার যদি প্রয়োজন পড়ে আপনি বাড়াবেন, আমার 62 দেওয়া ছিল, 62 দেব। সেম একইভাবে অনেক সময় পিক পয়েন্ট আছে বা বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যদি আপনি চেঞ্জ করতে চান সেম একইভাবে ওপি এন্টার দেব। দেন এখান থেকে যে সিলেকশনে যাব, এই যে এখান থেকে পিক পিক বক্স পয়েন্ট, হ্যাঁ সাইজ, এই সাইজগুলো আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই যে এগুলো চেঞ্জ করতে পারেন, যে ভিতরে যে থাকে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এগুলো চেঞ্জ করতে পারেন। কোনো মানে যদি ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন পড়ে, হ্যাঁ এই যে আপনি ড্রাফটিনে যাবেন, ড্রাফটিনে যাওয়ার পর এটা চেঞ্জ করতে পারবেন, অটো স্ন্যাপ, হ্যাঁ এটা চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যাপারচার সাইজ, ওই যে আমরা যেটা মানে আমাদের কার্সারের যেটা একদম মিড পয়েন্টে থাকে এটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেন সিলেকশনে যেটা আমরা যখন অনেক সময় সিলেক্ট করি না একটা লাইন, সেক্ষেত্রে এই যে পিক বক্স পয়েন্টটা থাকে আমরা চাইলে এটা আসলে ছোট বড় করতে পারি। গ্রিপ সাইজ যেটা, ওইটা ওই যে আমরা সিলেক্ট করার পর একটা ব্লু কালার দেখায়, ওইটা আমরা এটা করতে পারি। তো মূলত এই জিনিসগুলো আপনারা চাইলে মডিফাই করে নিতে পারবেন। ট্রাই করেন, বুঝতে পারবেন। ঠিক আছে, আমি চাচ্ছি না চেঞ্জ করতে, চেঞ্জ করলে দেখা গেছে যে আমার ডিজাইনে একটু প্রবলেম হতে পারে, এই কারণে আমি চেঞ্জ করতে চাচ্ছি না। ঠিক আছে, আপনাদের প্রয়োজন আপনারা করতে পারবেন। ওকে, অ্যাপ্লাই দেবেন, দেন আপনার বেড়ে যাবেন, আমি দিচ্ছি না। ওকে, ডান। পরবর্তীতে যেটা করতে হবে সেটা হলো এই যে আপনার দেখেন এই যে অটোক্যাডের এক্স ওয়াই, হ্যাঁ এটাকে বলা অ্যাক্সিস। হ্যাঁ, অ্যাক্সিস বলা হয়, এই অ্যাক্সিস থেকে আমাদের কাজ করতে হয়। আমরা জানি আমরা আমরা যখন আমরা শিখেছিলাম যে গ্রিড লাইনে কাজ করা অথবা গ্রাফ চার্টে যখন কাজ করতাম তখন আমরা জানি যে ওয়াইয়ের ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেলে আমরা প্লাস পয়েন্ট, নিচের দিকে আসলে মাইনাস পয়েন্ট। ঠিক আছে,
সেম একইভাবে এক অক্ষ বরাবর আপনার কি এদিকে প্লাস পয়েন্ট আর এদিকে মাইনাস পয়েন্ট, তো ওইটা দিয়ে আমাদের শুরু করতে হয়। আর এই যে এটা হলো 0 পয়েন্ট, একবারে মিড থেকে এই যে এটা হলো 0 পয়েন্ট, এখান থেকে আমাদের কাজটা শুরু করতে হয়। ঠিক আছে, এখান থেকে আমাদের পুরো পেজটা মূলত মেজারমেন্টে আসে। ঠিক আছে, এই ছিল বিষয়টা। তো এখন যেটা করতে হবে, প্রথমে আমি এই যে দেখেন, এখন যদি জুম আউট জুম ইন করি, জুম আউট জুম ইন করি, সেক্ষেত্রে কিন্তু ইউসিএস যেটা, হ্যাঁ, এটা কিন্তু নড়াচড়া করতেছে। এটা যদি আমি বন্ধ করতে চাই, সেটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, দেন অরিজিন, অরিজিনে ক্লিক করব, সরি, রাইট বাটন ক্লিক করব, দেন এই ইউসিএস আইকন সেটিং এ যাব, দেন এই যে শো আইকন অরিজিন, এটাতে ক্লিক করলে এটা আর নড়াচড়া করবে না। ঠিক আছে, ওকে, আমি কি আবার দেখাবো ওটা? আবার এটা একভাবে, আরেকটা হলো ডিসপ্লেতে যাবেন, ভিউতে যাবেন, ডিসপ্লেতে যাবেন, ইউসিস আইকনে যাবেন, অরিজিন, এখানে থাকবে টিক দেওয়া, আপনি টিকটা তুলে দিলেই আপনি নাড়াচাড়া করবে, টিক তুলে দিলে আপনাকে এটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এই যে টিক, এই যে নাড়াচাড়া করতেছে। ঠিক আছে, সেম একইভাবে ভিউতে যাবেন, ডিসপ্লেতে যাবেন, ইউসিএস এখানে যাবেন, অরিজিনটা জাস্ট তুলে দিবেন। ঠিক আছে, ওকে, ডান। এখন আমরা পেজ সেটআপ করব। আমাদের মেইন কাজই হবে পেজ সেটআপ। আমরা এরকম ভাবে পেজ সেটআপ করব, আসলে আজকে করার পরবর্তীতে যাতে আপনাদের এটা যাতে হাত দিতে না হয়, ওইটাই আমরা করব। কারণ আমরা পেজ সেটআপ যদি না থাকে, আমাদের অনেক প্রবলেম হয়। এখানে শাহাদাত আছে বা তা কি, আপনারা যারা স্কেচআপে কাজ করেছেন বা অটোক্যাড থেকে ফাইল যখন আমরা স্কেচআপে ইম্পোর্ট করি, তখন কিন্তু দেখা গেছে অনেক সময় মডেল তোলার পরবর্তীতে জুম করলে এটা ফেটে যাচ্ছে বা ঠিকঠাক মতো ডিজাইনটা করতে পারতেছেন না। মনে রাখবেন, এটা অনলি শুধুমাত্র স্কেচআপের পেজ সেটআপটার কারণে হয়। আপনার যদি পেজ সেটআপ বা স্কেলিংটা ঠিক না থাকে, স্কেচআপে গিয়ে আপনার সেম একই এই সমস্যাটা হয় আর কি। তো আপনি কিভাবে আসলে অ্যাকুরেট এটা করবেন আমি দেখাচ্ছি। ঠিক আছে, পেজ সেটআপ করবেন। পেজ সেটআপ করার জন্য প্রথমেই আপনি কি করতে হবে, ইউএন, ইউএন এন্টার দিবেন। ঠিক আছে, ইউএন এন্টার দিলে আপনাকে ড্রয়িং ইউনিট আপনার সেটআপ করতে হবে। প্রথমে আমাকে ইউনিট সেটআপ করতে হবে। ঠিক আছে, ইউনিট সেটআপ করব। এখান থেকে ডেসিমেল আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আর্কিটেকচারাল কাজ করি, ইঞ্জিনিয়ারিং কাজ করি, আমি আর্কিটেকচারাল দিলাম। দেন এটি থাকবে, প্রিসিশনটা আমরা এই হাফ ইঞ্চি করে দেব, আমাদের যদি হাফ ইঞ্চি মান প্রয়োজন পড়ে। ঠিক আছে, অনেক সময় আমাদের প্রয়োজন স্বার্থে আমরা বাড়াতে কমাতে পারি, বাট হাফ ইঞ্চি করে দিলে আমি মনে করি একটু বেটার আমাদের জন্য। বা অনেক সময় দেখা গেছে একটা লাইন হলো 10.5 ইঞ্চি। ঠিক আছে, আমার প্রিসিশনটা যদি আমি যদি 0 ফিট 0 ইঞ্চিতে দেই, 0 ফিট 0 ইঞ্চিতে দেই, ওই লাইনটা আমি একটা লাইন নিলাম কত, ধরেন 10.5 ইঞ্চি। ঠিক আছে, তো 10.5 ইঞ্চি যদি আমি লাইনটা নেই, তখন যদি আমি ডাইমেনশন দিই, ডাইমেনশন দিলে আমাকে সেখানে 11 ফিট দেখাবে। কেন? কারণ আমি 0 ফিট 0 ইঞ্চি আমি সিলেক্ট করেছি। আর যদি হাফ ইঞ্চি দেই, তখন আমাকে শো করবে 10.5 ইঞ্চি, বা 10.5 ফিট। এটা হলো প্রিসিশন। আমি নেক্সট আরে দেখাবো, নো প্রবলেম। ওকে, আমার এখানে এতটুকুই কাজ, ওকে দেব। ঠিক আছে, দেন এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, ডাইমেনশন সেটআপ করব। ঠিক আছে, ডি এন্টার। ডাইমেনশন সেটআপ করতে গিয়ে আমাকে প্রথমে এখানে দেখবেন যে স্টাইল, কোন স্টাইলে আপনি করবেন। অটোমেটিক একটা স্ট্যান্ডার্ড স্টাইল থাকে, আপনি চাইলে নতুন করে আপনার নাম দিয়ে আপনি এটা মেক করতে পারবেন। সাপোজ আমি যদি নতুন করি, তাহলে এখানে নিউতে ক্লিক করব, দেন আপনি এটা নাম লিখবেন আপনার মতো করে। আমি নাম লিখি CLA++, ওকে, ডান। দেন এটা স্ট্যান্ডার্ডে থাকবে, নো প্রবলেম। এটা রেডিয়াস ডাইমেনশন থাকবে। ঠিক আছে, কন্টিনিউ, ওকে, হয় নাই। নিউতে যাব, এখানে আমি নাম লিখবো CLA+++06।
হ্যাঁ, এখানে যেটা আছে অল ডাইমেনশন, এটা অল ডাইমেনশন থাকবে, ঠিক আছে। আর এই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থাকুক, কন্টিনিউ দেবো। আচ্ছা, পরবর্তীতে আমি যেটা করব, প্রথমে আগে দুইটা কাজ করবেন, আগে প্রথমে এসে দুইটা কাজ করবেন, তারপরে স্টেপ বাই স্টেপ একটা একটা করে শেষ করবেন। প্রথমে আপনি করবেন প্রাইমারি ইউনিট সেট আপটা করবেন, তাহলে আপনার জন্য করতে ইজি হবে, ঠিক আছে। এই প্রাইমারি ইউনিটে যাব, ডেসিমেল আছে, আমরা এটা আর্কিটেকচারাল দিয়ে দেবো। মানে আমি আজকে একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবো, হ্যাঁ, যাতে আসলে ডাইমেনশনের বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন না থাকে। প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। একটু দেখেন, প্রিসিশন আগের মতো করে যেটা দেওয়া ছিল ওটা দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে আর আপনার ধরার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই। হ্যাঁ, তারপর প্রথমে আপনি যাবেন একদম প্রথম দিকে, প্রাইমারি ইউনিটটা সেট আপ করার পরবর্তীতে আপনাকে লাইন থেকে শুরু করতে হবে। লাইন থেকে শুরু করব। লাইন থেকে শুরু করার পর যেটা আমরা করব সেটা হলো কালারস। আমরা যে ডাইমেনশন নিচ্ছি, এই যে লাইনটা আছে, এই লাইনটার কালারটা কি দেব, এটা সবসময় বাই লেয়ার দিবেন অলওয়েজ। লাইন টাইপ, আমরা লাইন টাইপটা কি দিব, বাই লেয়ার দেব। কেন? কারণ আমরা যখন কাজ করি আমরা জানি যে আমরা লেয়ারে কাজ করি। আমাদের একটা লেয়ার থাকে। যেমন আমি ওয়ালের কাজ করলে ওয়ালের একটা লেয়ার থাকবে, ফার্নিচারের কাজ করে ফার্নিচারের একটা লেআউট থাকবে, লেয়ার থাকবে, উইন্ডোর কাজ করে উইন্ডোর একটা লেয়ার থাকে। হ্যাঁ, আমরা যেটা কাজ করি সেটার লেয়ারটা আমরা সেট আপ করি বা লেয়ার সেট আপ করে আমরা কাজটা করি। তো এখানে আপনি প্রত্যেকটা জিনিস বাই লেয়ার করে দিবেন, যেন আপনি যে লেয়ারে যেটা কাজ করতেছেন এটা অটোমেটিক যাতে এটা ওই রকম ভাবে আসে, ঠিক আছে। ওকে, লাইন ওয়েট এটাও কি বাই লেয়ার, তিনটা জিনিস বাই লেয়ার দিয়ে দিবেন। বেস লাইন স্পেসিং, এটা আপনি দিতে পারেন 3 ইঞ্চি দিতে পারেন, ঠিক আছে। এটা বেশি দেওয়ার দরকার নেই, 3 ইঞ্চি দিলে এনাফ। বেস লাইনটা হলো এই যে এখান থেকে কতটুকু দূরে আপনাকে এটা শো করবে, বা এটা হলো বেস লাইন। আচ্ছা, দেন এটা হলো যে ডিম লাইন ও আঁকি, যদি আপনি ডিম লাইন যদি করতে চান, এই যে একটা লাইন দুটা লাইন দেখতেছেন না, যদি আপনি উঠিয়ে দিতে চান সেখানে একটা ক্লিক করলে এই যে একটা দিক দেখাবে, ঠিক আছে। দুটা উঠে দিতে হলে দুটি দেখাবে, বাট কোনো শো করবে না। এটা ছিল বিষয়, তো আমি দুটারই প্রয়োজন, আমি দুটেই আমি রেখে দেব। তারপর এক্সটেনশন লাইন, এই যে আমার অতিরিক্ত যে লাইনটা আছে, হ্যাঁ, এটা আসলে কোন লাইনে পড়ে দেখেন, রেড কালার দিলে আমি জিনিসটা বুঝতে পারতেছি যে কোনটা, এই যে এটা হলো এক্সটেনশন লাইন। এটা আমি বাই লেয়ার দিয়ে দেবো, এই সবগুলো আমি বাই লেয়ার দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি দেখেন এই যে সেম একইভাবে এগুলো আমাদের টাচ করার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আসলে প্র্যাকটিক্যালি জিনিসগুলো যাতে আপনারা বুঝতে পারেন, দেন এগুলো কোনো ধরার দরকার নেই। তারপর স্যাম্বল অ্যান্ড অ্যারোতে যাবেন। সিম্বল এন্ড অ্যারো বলতে আমরা ওই যে তীর চিহ্নের মতো যেখানে দেখি না, এই যে কি আমরা ডাইমেনশনের মাথায় যেটা থাকে এটাকে আমরা অ্যারো বলি বা সিম্বল বলে থাকি, ঠিক আছে। তো এটা আমরা চাইলে আমাদের মতো করে আমরা চেঞ্জ করতে পারি। এই যে এই এই অ্যারোটা একটু খেয়াল করেন, একটা অ্যারো আমি যদি দেখাই, ফার্স্ট অ্যারো, হ্যাঁ, এটা যে আমি চেঞ্জ করি ডট দিয়ে, এই যে দেখেন ডট হইলো, ঠিক আছে। সেকেন্ডটাও কিন্তু আমি যদি চেঞ্জ করতে চাই, সেকেন্ডে আরেকটা দেবো, আমি চাইলে আরেকটা দিতে পারি, দেখেন এই যে প্রথমটা ডট, দ্বিতীয়টা কি হলো, ক্লোজ, কি ব্ল্যাঙ্ক। তা আমি চাই যে বুঝতেই পারতেছেন যে প্রথম কোনটা দ্বিতীয় কোনটা, এটার কারণে আপনারা তিনটা একই জিনিস দিবেন। আমি মূলত এখান থেকে যেটা দিই সেটা হলো আর্কিটেকচারাল টিক দিতে পারেন আপনারা, হুম, বা আপনাদের যেটা ভালো লাগে আপনারা এটা দিতে পারেন। আমি ক্লোজ ফিল্ড দিই সবসময়, ঠিক আছে, এটাও ক্লোজ ফিল্ড। আচ্ছা, তারপর অ্যারো সাইজটা আপনি দিবেন 6 ইঞ্চ, 6 ইঞ্চি দিয়ে দেবেন, ঠিক আছে। 6 ইঞ্চি না দিয়ে এটা 4 ইঞ্চি দিলে ভালো হয়, বা 3 ইঞ্চি দিলেও ভালো হয়। ওকে, 3 ইঞ্চি দেওয়ার পর দেখেন এই জিনিসগুলো কত ছোট, মানে কত মানে বড় বড় হয়ে গেছে, ঠিক না। নো টেনশন, কোনো প্যারা নাই। আর এগুলা যেভাবে আছে ওভাবে থাকবে। এটা 3 ইঞ্চি দিলে এনাফ, প্রয়োজন হলে আপনি বাড়াবেন। আচ্ছা, তারপর টেক্সটে যাবেন, টেক্সট। ওকে, টেক্সটে যাওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড যেটা লেখা আছে, এখানে আপনি এই যে থ্রি বাটন, যেখানে এই যে থ্রি আইকন, এটাতে আমরা ক্লিক করবেন, ঠিক আছে। এরকম একটা ডায়লগ বক্স আসবে, দেন এখান থেকে আপনি যেটা করবেন,
এখান থেকে আপনাকে টাইম রোমানটা সেট করে নিতে হবে। কিবোর্ড থেকে টি চাপলে দেখবেন ওইটা আমরা শো করবে, এই যে টাইম রোমান রেগুলার থাকবে। হ্যাঁ, আর এখান থেকে হাইট থাকবে 6 ইঞ্চি, 6 থেকে 8 ইঞ্চি আপনি দিতে পারেন, নো প্রবলেম। আর কোনো, আমি এখানে আর কোনো কাজ করব না। দেন এখানে সেট কারেন্ট দিয়ে ক্রস করে দেব বা ক্লোজ দিয়ে দেব। ঠিক আছে, এই যে দেখেন এখন ঠিক হয়ে গেছে। একটু আগে দেখছেন বিশাল বড় বড় দেখাচ্ছে, এখন দেখেন ঠিক হয়ে গেছে এটা। তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি চান যে না, সিম্বল অ্যারো যেটা আছে এটা আপনি আরেকটু বাড়াবেন, আপনি চাইলে আরেকটু বাড়াতে পারেন। এই যে অ্যারোটা আপনার শো করবে। এখন তো বুঝতে পারতেছেন, আমি 8 ইঞ্চি দিলে এই যে 8 ইঞ্চি এরকম। এত বেশি দেব না, 6 ইঞ্চি, 3 থেকে 6 ইঞ্চি আপনাদের মতো করে আপনারা দিবেন। জাস্ট জিনিসগুলো একটু বুঝেন। ওকে, টেক্সটে ছিলাম না? হ্যাঁ, টেক্সট স্টাইলটা আমরা শেষ করলাম। তারপর টেক্সট কালারটা দেবো বাই ব্লক নাও, সবসময় বাই লেয়ার। ফিল কালার এটা নান থাকবে। ওকে, তারপরে যে যেখানে আমি ওখানে 6 ইঞ্চি সিলেক্ট করছি, এটা এখানে অটোমেটিক 6 ইঞ্চি নিয়ে নেবে। ঠিক আছে, আর এটা হলো এই যে ভার্টিক্যাল হরিজন্টাল, এই জিনিসটা হলো আমি যে একটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন। এই যে এটা এই যে লেখাটা আসলে কোন প্লেসমেন্ট, মানে টেক্সটের প্লেসমেন্টটা কোথায় হবে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, আমি এখানে সেন্টার দিয়ে দেবো, তো সেন্টার দিলে এটা মাঝামাঝি বসবে, সরি অ্যাবভ না, এই সেন্টার। তো মাঝামাঝি বসবে, মাঝামাঝি বেটার। হরিজন্টাল ভাবে কোন আর কি, এই যে হলো হরিজন্টাল, আপনি এটার ডাইমেনশনটা কোথায় শো করবে, এটা জাস্ট প্লেসমেন্ট আপনি কোথায় এটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে, তো সবগুলো সেন্টার দিয়ে থাকি, আর মূলত এটাই ছিল বিষয়। দেন ফিট, এগুলা সব যেভাবে আছে ঠিক এভাবে থাকবে, আপনাকে আর কোনো কিছুতে হাত দিতে হবে না, বা কোনো কিছু প্রয়োজন প্রয়োজন নাই। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেটা আপনি চেঞ্জ করতে পারেন, সবকিছু লেখাই আছে। ওকে, আমার কাজ শেষ। আমি প্রথমে কি কাজ করছি, প্রাইমারি ইউনিট, লাইন, সিম্বল, তারপর টেক্সট, ফিট, সবগুলা কাজ করছি। প্রথমে কাজ করছি প্রাইমারি, পরে দেয়া সিরিয়াল ওএস ছিল ওটা। দেন ওকে দেব। দেন সেট কারেন্ট আমি ডাবল ক্লিক করে আমি ক্লোজ করে দেব। আমার কি পেজ সেটআপ শেষ? নো, আমার কিন্তু পেজ সেটআপটা কিন্তু শেষ হয় নাই। পেজ সেটআপটা কিন্তু শেষ এখনো হয় নাই। আচ্ছা, এখনো হয় নাই। কেন হয় নাই আমি একটু দেখি। কারণ আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো লিমিট। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা পারা কি জিনিস, মিনে আর কি লিমিট। আপনি যদি আসলে লিমিটটা না দেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ড্রয়িং অনেক সারাদিন ধরে অনেক অনেক ড্রয়িং করেছি বা অনেক কিছু করেছি, সেটা অনেক সময় কিবোর্ডের কোনো একটা জায়গায় ক্লিক লেগে সেটা হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? কারণ এই যে ড্রয়িং স্পেসটা এটা ছিল আমার কি, এটা যদি বলি এটা আমাদের মহাবিশ্বের মতো, এটা বিশাল বড়, এটা কোনো মানে কুল কিনারা নাই। ঠিক আছে, আর আমি যখন লিমিট সেট আপ করবো, লিমিট সেট আপ করলে এটা আমাদের পৃথিবী হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন যে পৃথিবী মানে কি একটা নির্দিষ্ট এরিয়া, মহাবিশ্বের মধ্যে ছোট্ট একটা জায়গা, যে জায়গাতে আমরা বসবাস করি। সেম একইভাবে এখানে আপনার একটা লিমিট সেট আপ করতে হবে, যে সেটা কি, যে লিমিটটা আপনার ড্রয়িং স্পেসে থাকবে। তো লিমিট কিভাবে সেট আপ করতে হয় এটা অনেকে আসলে একটু মানে অনেক সময় পেস্ট লাগিয়ে ফেলে বা ঠিকঠাক মতো হয় না। অনেকে দেখছি যে আসলে সব পারে, কোর্সও শেষ করে ফেলছে। আমি অনেক স্টুডেন্ট দেখছি যে আসলে শান্ত মরিয়মের বা আরো অনেক অনেক ইয়ের, যাই হোক, তারা আসলে কোর্স টোর্স সব শেষ করে ফেলছে, 4 বছর কোর্স করে ফেলছে, তারা ইন্টেরিয়র ডিজাইনার করে, বাট লিমিট কি জিনিস সেটা তারা জানে না। অবাক লাগলো বিষয়টা, কারণ লিমিটের কারণে আমাদের স্কেচ আপে গিয়ে কিন্তু মানে অনেক সময় ভেজালটা হয়। তো এটার জন্য বলবো যে লিমিটটা কিভাবে সেট আপ করবেন একটু দেখে নেন। লিমিট সেট আপ করার জন্য আপনি কিবোর্ডে আগে আমি একটা লাইন নিচ্ছি, এল ইন্টার দিয়ে একটা লাইন নিচ্ছি। ওকে, এল ইন্টার, এল ইন্টার। আমরা তো জানি যে আসলে এল ইন্টার দিয়ে লাইন হয়, ঠিক না? যেহেতু আমরা এখানে সবাই এই অটোক্যাডে পারদর্শী আছি। আচ্ছা, এল ইন্টার যখন দেব, দেখেন এই যে যখন আমি F8 চাপতেছি তখন অর্থ মোড চালু হচ্ছে। অর্থ মোড চালু হলে আমার লাইনটা স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। হ্যাঁ, এখন দেখেন এই যে এখান থেকে আমি এখানে টানতেছি, আমার এখানে শো করতেছে কত, 3,300 বা 4,019 স্কোয়ার ফিট। কত বড় এখানে, ঠিক আছে, 4,019 স্কোয়ার ফিট হিসাব ছাড়া। হ্যাঁ, তো এটা দেখেন বিশাল বড়, মানে এত, এখান থেকে এত রূপ টানছি, তার মানে কি এটা মানে অনেক বড় জায়গা। সেই ক্ষেত্রে যদি আমি একটা 10 ফিটের একটা লাইন টানি, ওকে 10 ফিট একটা লাইন টানি,
লাইন টানছি, দেখেন এই যে 10 ফিট কত ছোট দেখাচ্ছে, দেখছেন এই যে এটা হলো 10 ফিট, কত ছোট দেখাচ্ছে, কেন না? কারণ আমরা মহাবিশ্বের ভিতরে আমরা কি করতেছি, ড্রয়িং করতেছি। এখন এটা চাইলে একটু মাউসটা এদিক সেদিক করলে হারিয়ে যাবে, কেন? কারণ লিমিটটা নেই। এটার জন্য আমি একটু জুম দিয়ে আমি এটা দেখতে চাই, এই যে, ঠিক আছে, ওকে। এখন এটা হারিয়ে যাবে, জাস্ট আমি যদি আমি একটু দেখাই, এই যে জুম আউট করলে এটা কি হারিয়ে গেছে, আমি এটা কিন্তু পাবো না আর। হ্যাঁ, পাবো না। সেই ক্ষেত্রে পাওয়ার জন্য আমি একটা ই করতে পারি, সেটা হলো কিবোর্ড থেকে আমরা জেড ইন্টার এ ইন্টার দেব। জেড ইন্টার এ ইন্টার দিলে আমাকে এই একটা কি করবে, মানে আমি যেখানে ড্রয়িংটা করেছি বা আমাকে একটা কি নির্দিষ্ট একটা সারফেসে নিয়ে যাবে। অনেক সময় আমরা কিন্তু এটা অনেক সময় কিন্তু আমরা আমাদের প্রবলেম হয় সেক্ষেত্রে, আহ, তখন আমরা জেড ইন্টার এ ইন্টার দিলে এটা ফিরে আসে, কিন্তু এটা দেখেন ফিরে আসে নাই, এটা কিন্তু হারিয়ে গেছে একদম, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, তো এটা কেন হারাইছে, কারণ আমি লিমিটটা নিয়ে নেই, এই কারণে। তো আমি এটা ফিরিয়ে আনছি যেহেতু আমি এটা কি করছি, আচ্ছা যাই হোক। তো টেকনিকটা কি? টেকনিকটা হলো আপনি প্রথমে কি করবেন, এটা থাকুক, হ্যাঁ। প্রথমে আপনি এল আই ইন্টার দিবেন, লিমিট আসবে, ঠিক আছে। লিমিট আসার পর, সরি, এল আই দিবেন, এল আই এম, সরি, এল আই এম দিবেন, তারপর ইন্টার দিবেন। তো এল আই এম ইন্টার দেওয়ার পরবর্তীতে প্রথমে যেটা আসবে এটা 0, তারপর কমা, 0, ইন্টার। তারপরে যেটা আসবে সেটা আপনার কাজ করবেন। হুম, এটাতে আপনার মেনলি কতটুকু দরকার সেটা দিবেন। আমরা মূলত এটা, আমাদের ড্রয়িং শিট গুলো হয় এরকম 1:2 বা 2:4, এরকম হয় 1:2। আমরা যে প্রথমটা যদি কি টু, সরি, 2:1, কি সরি, 2:1 হয়, ঠিক আছে। তো 2:1 যখন হয়, আমরা যদি প্রথমটাতে আমরা 1000 ফিট দিই, পরেরটাতে আমরা দিব কত, 500। এটা হলো আমাদের মেন ফোকাস, হ্যাঁ। মানে 2:1 হিসাবে কাজ করবেন। আপনি যদি প্রথমটা যদি 500 দেন, পরটা দিবেন 250। প্রথমে 100 দেন, পরটা দিবেন কত, 50। এরকম 2:1-এ আপনারা ডাইমেনশনটা আপনার কি করেন, সরি, লিমিটটা সেট আপ করবেন। তো আমি বেশি দিচ্ছি না, আমি 200 দিচ্ছি, ঠিক আছে। লেন্থ যাবে 200 ফিট, তারপরে কমা দেব 100 ফিট, তারপরে ইন্টার। আমার এটা কিন্তু ওপেন এখনো কিন্তু হয় নাই। আমি আগেরবারও বলে রাখি, ওপেনটা কিন্তু এখনো আমার হয় নাই। কেন হয় নাই আমরা যদি একটু বুঝি, সেই ক্ষেত্রে দেখেন, আমি কত নিছি, 200 নিছি, তাই না? আমি এল ইন্টার দেই, আমি যদি এল এন্টার দেই, আমি যদি এখানে একটা লাইন টানি, 200, 300, হ্যাঁ, যদি আমি 300 টানি, 300, এন্টার, দেখেন কত হয়েছে এটা, সরি, এল এন্টার দিলে আমি এখান থেকে 300 ফিট নেব, 300 ফিট, এন্টার, ঠিক আছে। এখন দেখেন ডাইমেনশন নিলে 300 ফিট দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি তো নিয়েছি 250 ফিট, তো 300 ফিট এখানে কিভাবে শো করবে? তার মানে কি, আমি লিমিটটা সেট আপ করেছি, বাট এটা কিন্তু এখনো কি হয় নাই, অ্যাক্টিভ হয় নাই, এটাকে অ্যাক্টিভ করতে হবে। এই কাজটি আমরা মূলত আমরা করতে পারি না, বা একটু প্রবলেম হয়, বা এই জায়গা থেকে আমরা আসলে মনে করি এলআই ইন্টার দিয়ে বা এলআইএম ইন্টার দিয়ে কি সেট আপ করে নাকি ওকে দিলে হয়ে যায়, কিন্তু না, এটার মধ্যে একটু কাজ আছে। আপনি এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল দিয়ে সব ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন লিমিট সেট আপ করার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, এল আই এম ইন্টার দিবেন, ঠিক আছে। ইন্টার দেওয়ার পরবর্তীতে এই দেখেন এখানে অন আছে, এই যে অন, অফ, হ্যাঁ, এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরবর্তীতে আপনার আসলে লিমিটটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এখন যদি আমি এল আই এম ইন্টার, ওকে, দেন আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, ওকে। এখন এইটা হলো আপনার লিমিট সেটআপ। এখন এখন আমি যদি লাইন নেই, এই দেখেন আমি লাইন নিতেই পারবো না, ঠিক আছে।
দেখেন আমি কিবোর্ড থেকে লাইন টানতেছি, এল ইন্টার দিচ্ছি। এই যে আমি এখান থেকে লাইন নিতে পারতেছি না, লাইন নিতে পারতেছি। একটু দেখেন খেয়াল করে, কিবোর্ড থেকে এল ইন্টার দিচ্ছি, এই যে দেখেন আমার এখানে শো করতেছে না। লাইন শো করতেছে না, ফার্স্ট পয়েন্ট শো করতেছে না। এল ইন্টার আবার শো করতেছে না, কেন শো করতেছে না জানেন? শো করতেছে না এই কারণে, কারণ এখানে আমার দেখেন কত দেখাচ্ছে, 5500 ফিট। আমি তো এত বড় কি লিমিটটা নেই নাই, যার কারণে এখানে শো করতেছে না। কিন্তু প্রথমে কিন্তু আমি শো করছি। কেন? কারণ তখন তো আমি লিমিটটা অ্যাক্টিভ করি না। এখন কিন্তু আমি চাইলে এটার বেশি নিতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে? আমি এখন যতই আমি এল ইন্টার চাপি, আমার কোনো লাইন নিতে পারবো না, কারণ আমার লিমিটের বাইরে লাইনটা এটা। তো এটার জন্য কি করতে হবে? কিবোর্ড থেকে আপনি জেড ইন্টার এ ইন্টার ক্লিক করবেন। ঠিক আছে? জেড ইন্টার এ ইন্টার ক্লিক করার পরবর্তীতে আপনি এখন যদি আপনি একটা লাইন নেন, এখন একটা লাইন নিতে পারতেছেন। ঠিক আছে? বুঝতে পারছেন? এইটা যদি আপনি করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার লিমিটটা সেট আপ হয়েছে, অন্যথায় আপনার লিমিটটা সেট আপ হয় নাই। কারো যদি প্রশ্ন থাকে এই বিষয়ে করতে পারেন, কারণ এটা আমি জানি অনেকেরই প্রবলেম এটা আমি জানি। ঠিক আছে? এল এন্টার দিবেন। এখন যদি আমি এখান থেকে, তো এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন, এই ছিল একটা বিষয়। তো আরেকটা বিষয় হলো, আমরা যখনই কি নতুন ড্রয়িং করব, প্রথমে আমরা যেটা করব, সেট আপ সবকিছু দেওয়ার পরবর্তীতে জেড ইন্টার এ ইন্টার ক্লিক করব। জেড ইন্টার এ ইন্টার ক্লিক করার পরবর্তীতে এই যে এখন যে পেজটা আমাকে শো করবে, এখন আমি এই পেজের ভিতরে আমার যা মন চায় আমি এখান থেকে শুরু করব। এর রেক্টেঙ্গেল, দেখেন আমি যদি এখান থেকে রেক্টেঙ্গেল টানি এটা হবে না, আমার এখান থেকে শুরু করতে হবে। উম 0 পয়েন্ট থেকে আমার শুরু করতে হবে। জেড ইন্টার এ ইন্টার দিলে ওকে ডান। দেন একটা রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল। দেন এখান থেকে আমি চাইলে, এখন আমি যদি চাইও আমার ড্রয়িংটা ভুলও হারাবে না। কেন হারাবে না? কারণ এই যে ধরেন আমি যেখানেই চলে যাই না কেন, আমি যদি কোনো মতে জেড ইন্টার এ এন্টার দিই, আমার এটা শো করবে। তো জেড ইন্টার এ এন্টার দেওয়ার পরবর্তীতে আপনার সামনে যে ইন্টারফেসটা সামনে আসবে, ওই ইন্টারফেস থেকে আপনি কাজটা শুরু করবেন। তাহলে আপনার ড্রয়িং কখনোই হারাবে না। আমি যে আপনি যতই জুম আউট জুম ইন করেন, যত ভিতরে যান, আমি অনেক ভিতরে এসে পড়ছি। ঠিক আছে? অনেক ভিতরে এসে পড়ছি, দেখেন কত কত জুম আউট করছি দেখছেন, লক্ষ লক্ষ আমি জুম আউট করছি। এখন যদি আমি চাইও, আমি আগের ড্রয়িংটা কোনোভাবেই আমি ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু কিন্তু আমি যেহেতু ওই যে জেড ইন্টার এ ইন্টার দেওয়ার পরবর্তীতে, জেড ইন্টার এ ইন্টার মানে কি, জেড জুম এ মানে অল, মানে একটা সারফেস আসবে, এটা দেওয়ার কারণে এখন আমি যেখানেই আমার ড্রয়িংটা যাক না কেন, আমি জেড ইন্টার এ ইন্টার দেওয়ার পর আমার সামনে ওই ড্রয়িংটা চলে আসবে। তো এটাই ছিল টেকনিক। আমি জানি না যে আসলে কতটুকু আপনাদেরকে বোঝাইতে পেরেছি। যদি না বোঝেন অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন বা টেক্সট করতে পারেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আর 4 মিনিট আছে। আমি আজকে ক্লাসটা ওরকম কি ডিস্টেন্স করব না, আমি 4 মিনিট একটু ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, ড্রয়িং এখনো শুরু করবেন না আপনি, প্রথমেই আপনাকে করতে হবে লেয়ার সেট আপ করতে হবে। প্রথমেই লেয়ার সেট আপ করবেন। তো লেয়ার সেট আপটা কিভাবে করবেন? এই যে এখান থেকে লেয়ার আছে, লেয়ার প্রপার্টিস, এই লেয়ার প্রপার্টিসে যাবেন, কারণ আমি বেসিক একদম বেসিক থেকে শুরু করব না। হ্যাঁ, কারণ আপনারা অটোক্যাড মোটামুটি পারেন। তো মোটামুটি যতটুকু দরকার আমার কাজের সুবিধার্থে আমি ততটুকু আমি দেখাবো। ঠিক আছে? ওকে। কারণ যারা বেসিক থেকে আপনার অটোক্যাড শুরু করে, তারা প্রত্যেকটা কমান্ড থেকে শুরু করে একদম আমরা স্কেচ যেভাবে শিখছি সেম ওইভাবে। কিন্তু আমাদের তো মেনটা ছিল 3D, 2Dটা আমাদের প্রয়োজন স্বার্থে। ওকে, আমরা লেয়ার প্রপার্টিসে যাব। লেয়ার প্রপার্টিসে যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে লেয়ার নেব। আমার কি কি লেয়ার পড়বে, আমি প্রত্যেকটা জিনিস লেয়ারে কাজ করব। আমি আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি লেয়ারে কাজ করব। আমি যখন ওয়াল নেব, ওয়াল একটা লেয়ারে থাকবে। আমি যখন উইন্ডোর কাজ করব, উইন্ডোটা লেয়ারে থাকবে।
আমি যখন কলামের কাজ করব, কলামে একটা লেয়ারও থাকবে। আমি যখন স্লাইডিং এর স্লাইডিং স্লাইডিং যে আর কি ডোর আছে, স্লাইডিং ডোরের কাজ করব, স্লাইডিং ডোরে আমার লেয়ার থাকবে। মানে প্রত্যেকটা জিনিস আমার লেয়ারে থাকবে। আমি ফার্নিচার ইউজ করলে প্রত্যেকটা ফার্নিচার আমার লেয়ারে থাকবে। লেয়ারে থাকলে সুবিধাটা কি দেখেন, আমি দেখাচ্ছি। লেয়ারে থাকলে সুবিধাটা কি আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো, নো প্রবলেম। বাট আমরা এখান থেকে লেয়ার কিভাবে নেয় আমরা এটা দেখি। এই যে এখানে দেখেন, এই যে হলুদ, এটা নিউ, এখানে ক্লিক করবেন আপনার। এখানে লেয়ার আসবে, নতুন লেয়ার আসবে, লেয়ার ওয়ান। এখানে আপনি লেয়ার নেবেন, আমি ওয়াল লেয়ার নিলাম, ওয়াল। আচ্ছা, ওয়াল। এই লেয়ার গুলো একটা স্ট্যান্ডার্ড কালার থাকে, সেই স্ট্যান্ডার্ড কালার নিয়েও আমি কথা বলবো, নো প্রবলেম। ওয়াল নিব। ওয়াল নেওয়ার পরবর্তীতে আমার এখান থেকে আমি কালার দেব, কালার। হ্যাঁ, এখান থেকে আমি কালার দেব। এই যে কালারে, এই কালার এখান থেকে আমি ওয়ালের কালারটা স্ট্যান্ডার্ড কালার হলো ব্ল্যাক, আমি ব্ল্যাক দিয়ে দেবো। লাইন টাইপে মূলত এটা কি ধরনের লাইন হবে, এটা কন্টিনিউয়াস লাইন হবে। যদি আপনার কন্টিনিউয়াস না হয়, যে অন্যান্য লাইনের প্রয়োজন পড়ে, লুডে ক্লিক করবেন, এখান থেকে অনেক লাইন আছে, ড্যাশ ড্যাশ লাইন আছে, বিভিন্ন লাইন আছে। ওই লাইনে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে। আমি যদি ড্যাশ দিই, এই যে ড্যাশটা চলে আসলো, ঠিক আছে। এখন যেটা মন চায় আপনি এটা দিতে পারেন। সো এটা থাকবে আমার সলিড লাইন। ওকে। লাইন ওয়াইড, এটা হলো লাইন। হ্যাঁ, এটা আসলে কত মিলি থাকবে, আমরা মূলত ওয়ালটা 30 দেই, হ্যাঁ, বা 25 দেই। আমরা 25 দিয়ে কাজ করি, ঠিক আছে, 30-25-এর মধ্যে রাখি। এটা ছিল বিষয়। তো এইভাবে আমরা প্রত্যেকটা লেয়ার আমরা নেব। দেন লাইন টাইপ, তারপর লাইন ওয়েট, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, আমি আশা করি বুঝতে পারছি পারছেন সবাই। তো সেম এরকম করে আমরা বিভিন্ন ধরনের লেয়ার বানাবো। কি কি লেয়ার বানাবো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর আমি আজকে অ্যাসাইনমেন্টও দিব। 1 মিনিট। ওকে। এই কাজটা আমি কিছুক্ষণ আগে করতেছিলাম। এই যে দেখেন, আমি যখন লেয়ারে যাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের লেয়ার রয়েছে, ঠিক আছে। এই যে ওয়াল, হ্যাঁ, উইন্ডো, এরকম করে আপনার লেয়ার তৈরি করবেন। প্রত্যেকটা লেয়ার তৈরি করবেন। এবং কালার গুলা আছে, যে কালার গুলা আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে। আর আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, এই যে দেখেন, আমি একটা প্ল্যানের, মূলত এটা একটা প্ল্যান ছিল। হ্যাঁ, এটা মূলত এই একটা ইন্টেরিয়র প্ল্যান ছিল। ওই সাইডটা কি মোটামুটি জাস্ট অনলি কলামগুলো তুলেছে, আর কোনো কিছু ছিল না। এই যে এটা, ঠিক আছে, এরকম ছিল। এটাকে আমরা আমরা সলভ করছি, বা আমরা এটাকে আহ, এই মানে প্রবলেম সলভ করছি, ঠিক আছে। এক কথা বলতে গেলে আমরা এটাকে সাজাইছি, এভরিথিং, ঠিক আছে। এটা আপনি, তো আজকে আমি এখন একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা আসলে আমরা ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট যারাই আছি না কেন, আমাদের সবচেয়ে মানে টাফ যে বিষয়টা, সেটা হলো একটা প্ল্যান সলভ করা। এটা হিউজ টাফ। মানে আপনি একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে ওই জায়গাটা, প্লেসমেন্টের জায়গাটা, রিকোয়ারমেন্ট অনুসারে আপনি এরকম একটা প্ল্যান সলভ করতে হবে, যেটা আসলে ক্লায়েন্টের যাতে ভালো লাগে। এবং ওই জায়গা অনুসারে কিন্তু আপনার ওই প্ল্যানটা সলভ করতে হয়। এই প্ল্যান সলভটা আসলেই মানে কি বলবো, মানে এই অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। অনেকে অনেক দক্ষ হওয়ার পরবর্তীতেও প্ল্যান সলভ করতে গিয়ে কি একটু হিমশিম খায়। যেমন আজকে আমরা এই যে এই প্ল্যানটা দুজন মিলে করেছি, ঠিক আছে। এই প্ল্যানটা মানে এগুলা কিছুই ছিল না, সরি, এগুলা কিছুই ছিল না। ওকে, আমি একটু জাস্ট আপনাদের মানে শেখার জন্য আমি এটা বলবো, ঠিক আছে। একটু মিউট করেন, ওকে। একটু অ্যাটেন্টিভ প্লিজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি চাই যে আপনারা একটু শিখেন। আমরা যখন ইন্টেরিয়র কোনো সাইটে যাই, আমরা ইন্টেরিয়রটা কখন করা উচিত এটা তো আমরা সবাই জানি। বা আমরা এখানে যারা আছি, আমরা আগের ক্লাস আমরা বলেছিলাম যে ইন্টেরিয়রের সবচেয়ে উপযুক্ত সময়টা হলো ক্লায়েন্ট যখন গাঁথুনি করার আগ মুহূর্তে। গাঁথুনি করার আগ মুহূর্তে বলতে কোন সময়, যখন ছাদ ঢালাই হয়, কলাম প্লেসমেন্ট থেকে শুরু করে ছাদ ঢালাইটা হয়ে যায়, হ্যাঁ, কোনো গাঁথুনি হয় না, তখনই আমাদের মেন বা উপযুক্ত সময় হলো আমাদের ইন্টেরিয়রের জন্য। ওইটা হলো মেন বা উপযুক্ত সময় ইন্টেরিয়র করার জন্য। কেননা
আমরা যখন গাঁথনি অলরেডি করে ফেলে, তখন যদি আমরা ইন্টেরিয়র করতে যাই তখন আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। কি কি প্রবলেম ফেস করতে হয়? হয়তো ইলেকট্রিক লাইন চেঞ্জ করতে হয়, হয়তো বা আমার ইন্টারভিউর ক্ষেত্রে এখানে আসলে ওয়ালটা দেওয়ার দরকার ছিল, এখানে আর কি এখানে দেওয়ার দরকার ছিল না, বাট এখানে ওয়ালটা দিয়ে রাখছে। হ্যাঁ, বা আমাদের ডিজাইনের সৌন্দর্যের জন্য আসলে এই জিনিসটা আসলে গাঁথুনি আগেই মূলত আমরা ইন্টেরিয়র সলভ বা সলিউশনটা করে থাকি। ঠিক আছে। তো এটা এটা হলো একটা ক্লায়েন্টের, নরসিংদীতে একটা ক্লায়েন্ট আমাদের। তো ওনার এই সাইটটা আমরা মেজারমেন্ট করে নিয়ে আসছি। তো এই সাইট অনুসারে আমরা ওনাকে একটা আহ, মানে প্ল্যান, কি যেটাকে বলা হয় সলভ, হ্যাঁ আমরা একটা প্ল্যান সলভ করে দেব। এবং এই প্ল্যানটা প্রথমে সলভ করতে হবে যে আসলে তার রুম মানে সলভ করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে প্রথমেই আমি বলে দিচ্ছি। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে তার পুরো এই প্লটটার ভিতরে অথবা এই ফ্ল্যাটের মধ্যে বা এই ইউনিটের ভিতরে আপনার সে কি কি চাচ্ছে এটা আগে নোট আপ করতে হবে। আপনি নোট আপ করে নেন, আমি বলতেছি। এটা এখানে আমার ক্লাসে যারা যারা আছে, হুম, যারা অনেক এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও করবে, এবং যারা আসলে নতুন তারাও করবে, মানে প্রত্যেকটা ব্যক্তির আমি এই অ্যাসাইনমেন্টটা দেখতে চাই। কারণ এই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই দেখা যাবে কার কত দম বা কে কতটুকু ভালো পারে। ঠিক আছে। যারা নতুন তারা অবশ্য আমার হেল্প নেবেন, আর যারা পুরাতন তারা নিজেরা এটা নিজেদের এক্সপিরিয়েন্স এখানে কি করবেন, এই প্রুভ করবেন বা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে। আমি জাস্ট এটা রিকোয়ারমেন্টটা দিয়ে দিচ্ছি, কারণ এটা আমরা সলভ করেছি। এটা আমার দুই কি আমার আমরা সারাদিন, আজকে আমার পুরো সারাদিন লাগছে। সারাদিন বলতে গেলে আমি দুপুরের পরবর্তীতে আমি এটা নিয়ে বসছি আর কি। আমার মোটামুটি হিউজ সময় লাগছে এটা। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো এই আমি বলি যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, প্রথমেই রাখতে হবে যে আসলে ক্লায়েন্ট কি চাচ্ছে, রিকোয়ারমেন্ট কি। একটা প্ল্যান সলভ করতে হলে, কারণ এখন তো এটা কোনো গাঁথনি হওয়া নাই, আমরা এরকম প্ল্যান দেব, ওই প্ল্যান অনুসারে সে রুমগুলা সাজাবে। রুমগুলা হবে কি কি হবে আমরা পুরোটার মধ্যে আমরা এটা কি ডিসাইড করে দেব। ঠিক আছে। আমরা পুরো এটার ভিতরে আমরা ডিসাইডটা করে দেব। তো এই ক্ষেত্রে আমার যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রথমে রাখতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কি নোট করবেন। প্রথমে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো এখানে বেডরুম তিনটা হবে। বেড হবে কয়টা? তিনটা। তিনটার মধ্যে একটা মাস্টার বেড, একটা গেস্ট বেড, একটা চাইল্ড বেড। নোট করছেন সবাই? সবাই নোট করেন এটা। একটা মাস্টার বেড, একটা গেস্ট বেড, একটা চাইল্ড বেড, এই তিনটা বেড আপনার লাগবে। তারপর অ্যাটাচ ওয়াশরুম লাগবে দুইটা, একটা কমন রুম, স্যার একটা কমন ওয়াশরুম, আর দুইটা হলো অ্যাটাচ ওয়াশরুম। ঠিক আছে। একটা কি একটা হইছে চাইল্ড রুমে, একটা হইছে মাস্টার বেডে। ঠিক আছে। তারপরে লাগবে কিচেন, ড্রয়িং, ডাইনিং, এই তিনটা একসাথে থাকবে, ওপেন কিচেন থাকবে আর কি, ওপেন কিচেন। মানে ইউরোপিয়ান যে ডিজাইনগুলো হয়, ওই ক্লায়েন্টের কথা হলো আমাকে ইউরোপিয়ান একটা থিম ওনাকে আমাকে দিতে ভাইয়া হবে। একটা কোশ্চেন করি আমি, হ্যাঁ জি ভাইয়া। জি, অবশ্যই অবশ্যই। এটা জি এটা বলেন। এটা ছিল অ্যাকচুয়ালি পার্সোনাল পার্সোনাল বলতে কি আমার একটা জিনিস জানার দরকার। সেটা আচ্ছা আচ্ছা। হচ্ছিল ভাই 1 শতাংশ, হ্যাঁ মানে এক জি জি। শতাংশ কত স্কোয়ার ফিট হয়? আচ্ছা, এটা যদি 1% আপনি যদি করতে চান তাহলে 435.6 মনে হয়, সেটা দিয়ে আপনাকে ভাগ করতে হবে। বা 435.6 আপনার স্কোয়ার ফিট 1%। 1 শতাংশ না? জি জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তারপর আমি জমির পরিমাপের এটা আমাদের গ্রুপে আমি এখনই দিয়ে দিচ্ছি, আপনার প্রয়োজন অনুসারে সেখান থেকে আপনি এই করতে পারবেন। ঠিক আছে। ও, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কিছু? থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ। আমার এটা জানা দরকার ছিল আর কি। আচ্ছা, ওকে, আমি গ্রুপে আচ্ছা ও অলরেডি। যে আচ্ছা আচ্ছা ভাইয়া, 5 শতাংশ জমির মধ্যে কি আপনার তিন ইউনিটের বাড়ি হয়? জি, কত শতাংশ? 5 শতাংশ, 5 শতাংশের মধ্যে। 5%-র ভিতর আপনি স্কোয়ার ফিটটা একটু বের করে তারপরে আপনাকে একটু মেজারমেন্টটা করে নিতে হবে, দৈর্ঘ্য প্রস্থ কত আছে ওটাও আপনার দেখার বিষয়। হুম। হ্যাঁ, করা যাবে, ওকে। করা যাবে না বিষয়টা এরকম না, কিন্তু হয়তো বা ছোট হতে পারে, এই হচ্ছে বিষয়। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে ওকে। ভাই। তো রিকোয়ারমেন্টটা অবশ্যই আমরা নোট করছেন যে আসলে বেডরুম তিনটা, অ্যাটাচ ওয়াশরুম দুইটা, কিচেন, ড্রয়িং, ডাইনিং, এগুলা ওপেন স্পেসে থাকবে, ইউরোপিয়ান স্টাইলে থাকবে।
এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। দেন এখন এটা ছিল একটা আর কি বিষয় মাথায় রাখবেন। দেন আপনাকে মাথায় রাখতে হবে, দেখেন এই বিষয়গুলো একটু প্লিজ আমি বলি, যারা আমার এখানে আছেন প্রত্যেকটা ব্যক্তি বিষয়গুলো একটু নোট করেন। কারণ এটা আপনার মানে আপনি যদি ইঞ্জিনিয়ারিং সাইটে থাকেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে থাকেন, প্ল্যান সলভ মানে যদি না করতে পারেন তাহলে আপনি মানে কোন ইঞ্জিনিয়ারের কাতারে পড়েন না। ঠিক আছে। আর এটা অনেক বড় বড় আর্কিটেক্টরা বা ইঞ্জিনিয়ারও আসলে প্ল্যান সলভ করতে গিয়ে আসলে হিমশিম খায় অনেক সময়, খাইতে হয়। কারণ এটা আসলে সবচেয়ে টিপিক্যাল বিষয় বা সবচেয়ে কঠিন বিষয় হলো এটা, প্ল্যান সলিউশন করাটা। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে গেল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তারপরে প্রয়োজন হলো আপনার সাইডটা যেটা আছে আমাদের, এই সাইডটা আসলে আসলে আশেপাশে কি আছে এই জিনিসগুলো রাখতে হবে। যেমন এই প্ল্যানের আশেপাশে আছে, যেমন এটা হলো নর্থ, সরি, এই পাশটা, হ্যাঁ, এই যে টিক দেওয়া যে পাশটা আছে, এই টিক দেওয়া কি পাঁচটার ভিতরে এখানে হচ্ছে খোলামেলা জায়গা, বা এখানে এখনো কোনো বিল্ডিং উঠে নাই বা আশা করি উঠবে না। হুম, খোলামেলা আছে। আর এটার বিপরীত পাশে এই যে এই পাশে একদম বিল্ডিং মোটামুটি একদম লাগানোই বলতে গেলে। হ্যাঁ, এই ছিল বিষয়টা। তো এখানে আসলে কোনো মানে বিল্ডিংটা একদম কাছাকাছি, প্রায় 1 ফিট বা 2 ফিটের মতো হয়তো বা গ্যাপ আছে, কিন্তু একদম পাশাপাশি, মানে এই এদিকে কোনো খোলা নেই, এদিকে এদিকে মোটামুটি আছে। ঠিক আছে, এটা ছিল এটা। তো এখন চারিপাশ দেখছেন। তারপর 3 নাম্বার রিকোয়ারমেন্টটা হলো আপনাকে নর্থ এন্ড কি নর্থ কি নর্থ মানে ওয়েস্ট নর্থ এগুলা আপনাকে দিক যে বিষয়টা থাকে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা মাস্ট মাথায় রাখতে হবে। নর্থ কোন দিকে, সাউথ কোন দিকে, ইস্ট ওয়েস্ট কোন দিকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আমরা যখন বাথরুমের প্লেসমেন্টটা করি অথবা আমরা বেডরুমের কি বেডরুমের বেডটা প্লেসমেন্ট করি, তখন আমাদের ইস্ট ওয়েস্ট অনুসারে আমাদের প্লেসমেন্ট করতে হয়। কারণ আমরা কেন এটা, কারণ আমাদের ধর্মীয় কি ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমার প্রয়োজন আছে। হুম, আমরা কিন্তু আসলে কোনোভাবেই পূর্ব বা পশ্চিমের দিকে আমরা কিন্তু এই কম্মুখটা বসাই না, এটা আপনারা জানেন। ঠিক আছে। এবং সেটাও ডিপেন্ড কি সেটা, এবং বেডরুমটাও বেডটাও আসলে ওই জিনিসগুলোর উপর ডিপেন্ড করি আমাদের ডিজাইনগুলো মাথায় রাখতে হয়। তো এইগুলো 3টা বিষয়। প্রথম বিষয় বললাম ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, দ্বিতীয় বিষয় হলো ওই পারিপার্শ্বিক দিক, তৃতীয় বিষয় হলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট মানে দিকটা। হুম, 4 নাম্বার বিষয়টা হলো আপনাকে রেফারেন্স লাইনটা দেখতে হবে ওই বিল্ডিং এর, যে ওই বিল্ডিং এর রেফারেন্সটা বলতে কি যে অন্যান্য তলার ভিতরে যারা কাজ অলরেডি করে ফেলেছে পাইপলাইনটা কোন দিকে নামাইছে, যদি নির্দিষ্ট একটা পাইপলাইন বা ওইরকম একটা প্লাম্বিং থাকে সেই দিকে আপনাকে নামাতে হবে। যদি না থাকে আপনার মতো করে আপনি ডিজাইন করবেন। আর না না হলে কি করতে হবে, ওই 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 রেফারেন্স আপনাকে যেদিকে পাইপলাইন আছে ওই দিকে মূলত বাথরুম গুলা ওয়াশরুম গুলা ওই দিকে মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে। তো এই মূলত 4-5টা বিষয় যদি আপনার মাথায় থাকে এবং আপনার মাথায় যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনি একটা প্ল্যান সলভ করতে পারেন। তার পরবর্তীতে সলভ করতে হবে আপনার এই যে কলাম গুলো আছে, দেখা গেছে এরকম এরকম কলাম আছে যে কলাম গুলো আপনি রুম করতে চাচ্ছেন রুমের মাঝে পড়ে গেছে, তো এটা কি প্ল্যান সলভ হইলো? হইলো না। কলাম গুলো এরকম ভাবে সেট আপ, মানে এই যে সেট আপটা বর্তমানে আছে এটার মধ্যে রুম গুলা ওয়াশরুম গুলা ডাইনিং ড্রয়িং রুম গুলো এরকম ভাবে সেট আপ করতে হবে, যেটা আসলে অ্যাকচুয়ালি আসলে বলে যে না, যে ইঞ্জিনিয়ার করছে আসলে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। তো এই অনুসারে আপনাকে অবশ্যই একটা প্ল্যান দাঁড় করাতে হবে এবং এটা প্ল্যানটা সলভ করতে হবে। আমি অলরেডি করেছি। আমি আমারটা আপাতত দেখাবো না, আপনাদেরকে দেবো এই অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট আপনারা জমা করবেন। ঠিক আছে। আর একটা বিষয় বলি, এন্ট্রি কোন দিকে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি। এই সাইড বিষয়ে আরেকটু বলে দিচ্ছি, সেটা হলো আমাদের মেন এন্ট্রিটা হবে এটা, আর এটা হলো একটা বয়েট, এটা হলো বয়েট। ঠিক আছে। এটা হলো বয়েট, এটা হলো মেন এন্ট্রি। ঠিক আছে। এখান থেকে আমাদের মেন এন্ট্রি হবে। এখন বাকি প্ল্যানটা আপনারা নিজেরা করবেন। আমি ক্যাট ফাইলটা আমি দিয়ে দেব, আমি ক্যাট ফাইলটা আমি দিয়ে দিব। বাকি কাজটা আপনাদের করতে হবে। এটা আগামী ক্লাসটা হওয়ার আগেই, মানে আগামী ক্লাস আমাদের কি পারে, যদি আমি কালকে নিতে পারি তো নেব, না হলে আসলে রুটিন অনুসারে আসলে আমাদের বৃহস্পতিবারে পরে। হুম,
বা এর আগে যদি নিতে পারি আমি অবশ্যই ওয়াশরুম জানাবো। কয়টা হবে ভাই? ওয়াশরুম। জি। আর ওয়াশরুমের যে বিষয়টা বলবো, আপাতত এখানে কি পাইপ লাইনের যে বিষয়গুলো বা প্লাম্বিং এর যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের মতো করে আপনারা করেন, কোনো প্রবলেম নাই। জাস্ট মাথায় রাখেন এই পাশে জাস্ট কি না, এই পাশে আমার এই আরেকটা বিল্ডিং আছে, এই জিনিসটা মাথায় রেখে আপনার মোটামুটি করেন। আর পাইপলাইনের যে বিষয়গুলো আছে এটা আপনাদের মতো করে করেন। আপাতত ক্লায়েন্টের ওরকম কোনো নাই, এটা উনি ওনার নিজের মতো করতে চাচ্ছে। ব্যাক কথা বলতে গেলে এটা কোনো প্লাম্বিং এর যে বিষয়টা এটা আপনাদের মতো করতে পারেন। এটা একটা। তো প্রথমে আপনাদের কাজ থাকবে অ্যাসাইনমেন্ট, আপনার প্ল্যানটা সলভ করবেন। হ্যাঁ, যে কয়টা বেডরুম হচ্ছে ওই বেডরুম গুলো প্লেসমেন্ট দিবেন। ওয়াশরুম, ডাইনিং, ড্রয়িং প্লেসমেন্ট দিবেন। প্লেসমেন্ট দেওয়ার পরবর্তীতে ডোর, উইন্ডো এইগুলা প্লেসমেন্ট দিবেন। আচ্ছা, দেন প্লেসমেন্ট দিবেন। পরবর্তীতে আপনারা যদি ইন্টেরিয়র জিনিসটা মানে যারা বেসিক মোটামুটি এখানে যারা আছে ইন্টেরিয়র মোটামুটি আইডিয়া আছে যাদের, তারা আসলে ওই ইন্টেরিয়রের কাজটা মোটামুটি করে ফেলবেন, যে ক্যাবিনেটটা কোন দিকে দিতে চাচ্ছেন, টিভি ওয়ালটা কোন দিকে দিতে চাচ্ছেন, এই জিনিসটা মোটামুটি একটা দাঁড় করিয়ে ফেলবেন। ঠিক আছে। আপনারা আপাতত রাইট মানে একদম অ্যাকুরেট মেজারমেন্টে করতে হবে না ইন্টেরিয়র প্ল্যানটা। বেসিক একটা ধারণা থেকে আপনার করেন, যে সাপোজ যদি কি আপনি এখানে যদি একটা টিভি টিভি ইউনিট দিতে চান, তো আপনি এখানে টিভি ইউনিট লিখে দিবেন বা ওইরকম কি আপনার ড্র করে দিবেন। ঠিক আছে। তো এটা হলো নর্থ সাইড। হ্যাঁ, যাই হোক। আর আর কি ইনফরমেশন লাগবে এটা কি এটার ক্ষেত্রে মোটামুটি আমি সবকিছু বলে দিয়েছি। ভাই ওপেন কিচেন হবে? জি জি, ওপেন কিচেন হবে। ওপেন কিচেন হবে, ড্রয়িং, ডাইনিং, লিভিং এই তিনটা একসাথে থাকবে, ওপেন একদম ইউরোপিয়ান ভাবে ওপেন কিচেন হবে। ঠিক আছে, আর কোনো ইনফরমেশন? ভাই প্রয়োজন পড়লে বলবো আপনাকে। যা যা ইনফরমেশন দেওয়ার আছে আমি দিয়ে দিয়েছি, এখন আপনাদের ক্রিয়েটিভিটি দেখাবেন, এরকম ভাবে সলভ করবেন যেটার মাধ্যমে আপনার আপনার ব্যক্তিত্বটা যাতে প্রকাশ পায়। এখানে আমরা যারা আছে মোটামুটি ডিপ্লোমা শেষ করেছি, ইঞ্জিনিয়ারিং ভালো একটা লেভেলে আছি, তো আমরা চাই যে এটা আপনারা সলভ করবেন। ঠিক আছে। তারপর প্রবলেম হলে তো আমি আছি, নো প্রবলেম। ঠিক আছে। ঠিক আছে, আর এই অ্যাসাইনমেন্টটা রেডি করেই আপনারা পরবর্তী ক্লাসে আসবেন, নাহলে আমি সামনে আগাবো না। প্রত্যেকটা ব্যক্তির করতে হবে। ওকে। তো এটার মাধ্যমে আপনাদের আসলে দেখবো আপনারা কতটুকু পারেন। আর সমস্যা হলে তো আমি আছি, নো প্রবলেম, কারণ আমি শেখানোর জন্যই আছি। আপনারা করবেন, প্রবলেম ফেস করবেন, সেটা আমার সাথে শেয়ার করবেন, আবার প্র্যাকটিস করবেন। মানে আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি প্ল্যানটা করতে গিয়ে কতবার প্র্যাকটিস করছি। ঠিক আছে। তো আপনারা নিজেরা করবেন, আমি দেখাচ্ছি না, জাস্ট দেখালাম। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ, এই যে এরকম করে আমি কি একটা সময় গিয়ে আমি সাকসেস হয়েছি। তো সুন্দর করে আপনারা সাজাবেন। তো আজকে এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাস